পড়ার জন্য স্পেসিফিক চেয়ার টেবিল নিয়ে বসতে হবে। ঠিক আছে? সবাই, হ্যাঁ, যেমন স্ট্রেট ফরওয়ার্ড বসে থাকবে সবাই। কোনো প্রকার সমস্যা হলে গ্রুপে জানাবে। তারপর হচ্ছে সাবিরা, সাবিরা ক্যামেরা অফ। আব্দুল রাফি, আচ্ছা মিউট করতে হবে সে। আচ্ছা, সাফি ক্যামেরা অন করো, সাফি। হ্যাঁ, ক্যামেরা অন করে ক্লাসের সামনে বসতে হবে। সাবিরা কি চেয়ার টেবিলে বসছো? পাপা কালকে স্যার। ওকে, ওকে তানিশা। আচ্ছা, এখানে কথা বলছে তাবিবের ওখান থেকে অনেক নয়েজ আসছে। তাবিব, তুমি কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। তোমার ওখান থেকে নয়েজ আসছে, হ্যাঁ। যখন তুমি কথা বলবে, কথা বলার পরে মিউট করে দিবে। ঠিক আছে? ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, এখন আচ্ছা, সাফি, সাফি কই সাফি? স্যার আমার ক্যামেরার সমস্যা। তুমি ক্যামেরায় সমস্যা, তুমি আগামীকাল আমাকে গ্রুপে জানাবে যে স্যার আমার ক্যামেরায় সমস্যা হচ্ছে। তোমার প্রবলেমটা আমরা আচ্ছা ঠিক স্যার। করে দেবো। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, আবরার রাফি, আবরার রাফি, তাসনিমু, তাসরিফুল ইসলাম, তারিফ, তারিফ তুমি ক্যামেরা অফ করেছো কেন? হুম, আবরার রাফিকে আমার কথা শুনতে পাচ্ছ? আবরার রাফি, জি স্যার। হ্যাঁ, তোমার ক্যামেরা অফ কেন? স্যার ক্যামেরাটা অন হচ্ছে না স্যার, এরকম হচ্ছে স্যার দেখেন। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কালকে জানাবে যাদের ক্যামেরায় সমস্যা আছে। আমি তো তোমাদেরকে বলেছি যে তোমাদের যে কোনো প্রকারের সমস্যা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জানাবে। তাহলে আমরা ক্লাসের আগে এসব সমাধান করে দিতে পারবো, যাতে তোমাদের ক্লাসে কোনো পরবর্তীতে সমস্যা না হয়। ঠিক আছে? বলেছি না ওকে যে স্যার। ডিভাইস সংক্রান্ত যে কোনো সমস্যা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে। ঠিক আছে, আজকে যেন আমি দেখি কালকে থেকে অ্যাটেন্ডেন্সের পাশে নাম উল্লেখ থাকবে যে কারা কারা হচ্ছে হোমওয়ার্ক দিয়েছে, কারা কারা দেয়নি। এটা পেয়ে যাবে কালকের পরে থেকে। ঠিক আছে? এখন আমাদের কি ক্লাস? গণিত। ম্যাথ। স্যার হ্যাঁ, ম্যাথ। ম্যাথ ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা মনোযোগ দিয়ে ম্যাথ ক্লাসটা করো। তোমাদের স্যার জয়েন করেছেন, আমি আর কথা বলবো না। আজকের পরের থেকেই যেন দেখি 100% অ্যাটেন্ডেন্সের জন্য আমি দেখি হোমওয়ার্ক জমা দিতে সবাই। ঠিক আছে? ওকে স্যার। তাই গ্রুপে একদম নাম দিয়ে দিব যাতে সবাই দেখতে পারে যে অ্যাটেন্ডেন্স দেয়নি কে কে। এটা দিয়ে দিব গ্রুপে। এজন্য সবাই নির্ভুলভাবে দিয়ে দিবে। আর সবাই পড়ার চ্যাট টেবিলে বসে পড়তে হবে যতক্ষণ আমরা ক্লাস করব। ঠিক আছে? ওকে, ঠিক আছে। Assalamu alaikum everyone. Good evening. ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। গত ক্লাসে কি বলেছিলাম কারো কিছু মনে আছে? ক্যাপ্টেন বানিয়েছিলাম। স্যার আমার মনে আছে স্যার। বলো, কাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম? স্যার আকিব। আমি খোঁজ খবর না। ওকে, তোমরা ক্লাস 5 এর বাচ্চা থেকেও ইম্যাচিওর, এবং ক্লাস 5 এর বাচ্চা থেকেও তোমরা কি বলবো, খুব বাজে। ক্লাস 5 এর বাচ্চা ডিসিপ্লিন তোমাদের, তোমার ক্লাস 5 এর বাচ্চা থেকে ডিসিপ্লিন শেখা উচিত। হ্যাঁ, এবার গত ক্লাসে জাস্ট আজকে সানডে, থার্সডে ক্লাস হয়েছিল, তাই না? বা হ্যাঁ, টিউসডে। ওকে, আব্দুল্লাহকে বলেন গত ক্লাসে কি পড়েছিলাম, কি পড়িয়েছিলাম, কি পড়েছিলাম।
কি করেছিলাম। স্যার আমি একটু ক্যামেরাটা অফ রাখি। তোমাকে আমি কি প্রশ্ন করছি ওটা উত্তর দাও আগে। কে বলতে পারবে গত ক্লাসে কি পড়েছি? হাত তোলো। স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম করছে। স্যার আমারও নেটওয়ার্ক প্রবলেম করছে। ফারহিন বলো, গত ক্লাসে কি পড়েছিলাম? স্যার অঙ্কপাতন স্বকীয় মান আর স্থানীয় মান। ওকে। আর তোমার এরপরেও আরেকটা টপিক পড়েছি, পড়াইনি? তো অঙ্কপতন সূক্ষ্ম স্থান মান ঠিক আছে, তারপরে আরেকটু পড়েছিলাম তো, আরেকটু এই পর্যন্ত যা বলেছো ঠিক আছে। স্যার আমি বলতে হবে। বলো। আর বলেছিলেন যে বাংলাতে স্থানীয় মান কি আর ইংরেজিতে স্থানীয় মান কি, এটা শিখিয়েছিলাম আমাদের বিলিয়ন, মিলিয়ন। গুড, ভেরি গুড। বাট এভাবে বাংলা ইংরেজি বলিনি, বলেছিলাম যে দেশীয় সংখ্যা গঠন পদ্ধতি দেশীয় ও আর বিদেশ। আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আন্তর্জাতিক। তো গত ক্লাসে কি পড়েছিলাম যাদের মনে নেই তাদেরকে নিয়ে আমি নতুন ক্লাসে পড়া কিভাবে শুরু করবো? স্যার Can anyone give me explanation? আমার মনে ছিল কিন্তু স্যার নেটওয়ার্ক প্রবলেম করছিল। মনে থেকে লাভ কি হলো, তুমি অ্যাটলিস্ট চ্যাটে তো লিখে দিতে, যাই হোক। আবার কথা বাদ সময় নষ্ট না করি আমরা আসল কথায় আসি যে এই আন্তর্জাতিক পদ্ধতি আর দেশীয় গণনা পদ্ধতি এতে কারো কোনো প্রবলেম আছে? No, স্যার। আন্তর্জাতিক পদ্ধতি বা গণনা পদ্ধতি দেশীয় পদ্ধতি কারো কোনো প্রবলেম না থাকলে আমরা নতুন টপিক পড়ার আগে আমরা একটু কিছু এক্সারসাইজ করবো। একদম ঘড়ি দেখে সময় ধরে দেব। এই সময়ের মধ্যেই শেষ করবা এবং এই সময়ের মধ্যেই খাতা সেন্ড করবা, ঠিক আছে? শুধু এগুলো আমার মনে হোমওয়ার্ক দিয়েছিলাম। Yes, স্যার। জি স্যার। জি। ইয়েস স্যার।
এই 5টা ম্যাচ অ্যাজ আর্লি এজ পসিবল করো। তোমাদের টাইম হলো এখন আমার ঘড়িতে 7:12 PM বাজে। উইদিন 7:22 PM সবাই কমপ্লিট করবে এবং 7:25 এর মধ্যে খাতা পাঠাবো। ওকে স্যার। যা শেষ হবে হাত তুলবা এবং আমি তখন টাইম দেবো। কেউ যদি 7:22 পরে হাত তুলো তার খাতা দেখবো না। 7:22 মধ্যে শেষ করতে হবে এবং 7:25 এর মধ্যে খাতা পাঠাতে হবে। কোনো পিডিএফ করে পাঠানো লাগবে না, জাস্ট গ্রুপের ছবি দিয়ে দিবে। পিডিএফ করার সময় তো নাই, জাস্ট গ্রুপের ছবি তুলে দিয়ে দিবে। আমি আর একটু জুম করে দিচ্ছি। হাত তুলেছো কে? স্যার কমা দিয়ে লিখবো? এভাবে লিখতেছো কেন?
2 minutes left. স্যার গ্রুপে পাঠাবো? 2 minutes left. আমি কি বলেছিলাম, ইনস্ট্রাকশনস কি দিয়েছিলাম? নিশাত তাসনিম, তোমার আবার এরকম ডাউট আসলো কেন? এখানে তো লিখেই দিয়েছি। 7টা 22-এর মধ্যে হাত তুলবা, লেখা শেষ করবা, 25-এর মধ্যে কপি সাবমিট করবা। এত সেকেন্ড আমাকে প্রশ্ন করার কোনো অপশন নেই। তোমাদেরকে আরো সময় লাগবে। 1 minute লেফট। স্যার 2 নম্বরে ঘ নম্বরের রের আর একটা হলেই শেষ। না, তোমাকে আমি ইন্ডিভিজুয়াল শুনতে চাইনি, তোমার আর কয়টা শেষ? তো এইভাবে সবাই যদি, তোমার এখানে বাকি 29 জন আছে, সবাই যদি এভাবে বলে যে স্যার আমার এটা কয়টা বাকি, আর ক্লাসে ডিসিপ্লিন নাই, তোমার যদি সময় লাগে, যার আমি আর 3 মিনিট দিতে পারি। স্যার আমার শেষ। তুমি তো ক্লাস থেকে বেরোছো, তুমি তো ক্লাসে থাকার যোগ্যতাই নেই। মাসুম আল মামুন। ফারহিন বলো, আমি কি বলেছিলাম? স্যার আপনি বলেছেন লেখা শেষ হয়ে গেলে হ্যান্ড রাইজ করতে আর লেখা গ্রুপে জমা দিয়ে দিতে। মাসুম আল মামুন, তুমি ক্লাসে ছিলা আমি যখন কথাগুলো বলেছিলাম? মাসুম আল মামুন, ইয়েস স্যার। আমি যখন কথাগুলো বলেছিলাম ক্লাসে ছিলা? জি স্যার। তাহলে এখন তাহলে এরকম করলা কেন? লাস্ট ওয়ান, এরপর ক্লাস থেকে বের করে দেবো। যারা হাত তুলেছো গ্রুপে সেন্ড করো। স্যার গ্রুপে সেন্ড করছি।
যারা যারা খাতা পাঠিয়েছো আমি তোমাদের খাতা চেক করছি। আর 2 মিনিট টাইম, এরপরে কেউ খাতা পাঠালে তার খাতা দেবো না। আর কেউ খাতা পাঠাবে না, লাস্ট খাতা পাঠাচ্ছ কাজী তাসিন আহমেদ। আর তোমাদের আজকে বলে দিচ্ছি আবার, হোমওয়ার্ক হোক ক্লাস ওয়ার্ক হোক যে খাতায় হোক, খাতার নিচে অথবা উপরে নিজের নাম এবং রোল নাম্বার লিখবো। কারণ তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে নাম, এই নাম দেখে তো আমি চিনব না। কাজী তাসিনের পরে যারা যারা খাতা পাঠিয়েছো তাদের খাতা চেক করবো, চেক করবো যে 7টা 28-এর মধ্যে তোমরা পাঠাচ্ছো। ক্লাস খাতা পলাশ নামের যে আইডি, ওটা চেক করবো। ওকে, তো বাকিরা হাত নামাও, সবাই হাত নামাও। যারা যারা হাত তুলেছো হাত নামাও। সবকে আমাদের খাতা দেখে দিই, সবাই পেরেছো। খুব ইজি একটা জিনিস, জাস্ট একটু রিকভার করে রিকল করলাম আমরা। দেন আমরা আঞ্চলিক পদ্ধতি বা এটা একটু ঘটনা আমরা সেটা দেখবো। হাত নামাও, তাহসিন আব্দুল্লাহ ক্লাইমান। কেউ কি আছো যে এই টপিকটা এখনো ক্লিয়ার হয় না, এই ঝামেলা আছে? কোনো ঝামেলা আছে? তুমি এটা যে তোমার একদম 10 ওটা আমরা নেক্সট তুমি যে স্লাইড ওপেন করছি একটু খেয়াল করো। সারা কি বলতে চাও? দাবি কি? আচ্ছা স্যার, করো, তুমি কন্টিনিউ করো। আচ্ছা স্যার, যখন কোটির বেশি হয়ে যায় সংখ্যাগুলো, তখন কি ওটা কি একক কোটি দশক কোটি এভাবে দিতে হয়? হ্যাঁ, ওকে স্যার।
কোনটা এরকম অঙ্ক বলো স্যার তাদের আচ্ছা বুঝে বুঝে ঠিক নিউমেরিক ক্ষেত্রে তো নিউমেরিক দেখি দাঁড়াও, কোটি নিউমেরিক স্থানীয় নামের ক্ষেত্রে দেন কি এখানে লাগে না স্থানীয় ক্ষেত্রে দেয় আচ্ছা তো এটা মনে হয় গত ক্লাসে এরকম ছবি দেখিয়েছিলাম, তাই না? ইয়েস স্যার ওকে, আজকে আমরা কিছু টপিক করবো। পুরোটা পুরোটা লেখা আছে নি। এটা দরকার নেই, তোমাদের এখানে তো সব কি বলো, আপনার 65 বানানো ভুল কিন্তু এবার বাংলা ধরা খাবো না এই যে 65 বানানো ভুল ওকে, এবার স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখো। আমরা আজকে বিভিন্ন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা সম্পর্কে জানবো, এবং এই পড়াটা তোমাদের মোটামুটি যখন আমরা বই পড়া শুরু করবো অনুশীলনী 1.2 এর সাথে মিল, এবং এই অনুশীলনী 1.2 এর অনেকগুলো ম্যাথই কাভার হয়ে যাবে। কাউন্টই তো আসে না তো প্রথমে আমাদের হলো এক অঙ্কের সংখ্যা। আমরা অঙ্ক আর সংখ্যা কাকে বলে আমরা গত ক্লাসগুলোতে পড়েছি, গত ক্লাসগুলোতে আমরা জানি। তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো, কারণ আমরা অঙ্ক জানি 1 থেকে 9। তাহলে এই এতগুলো অঙ্ক মানে 9টা অঙ্কের মধ্যে সবচেয়ে বড় কোনটা? 9। সো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে হবে 9। 2 অঙ্কের বললে 2টা 9, 3 অঙ্কের বললে 3টা 9, 4টা 9, 4 অঙ্কের বললে 4টা 9। এটা তোমরা জানো ছোটবেলার খেলা। ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে শূন্য যেহেতু কোনো অঙ্ক হিসেবে আমরা ওকে কাউন্ট করি না, মানে কোনো সার্থক অঙ্ক হিসেবে কাউন্ট করি না, এখানে কথাটা আবার সার্থক অঙ্ক। এই জন্য আমরা কি করি, ক্ষুদ্রতম সংখ্যাকে 1 হিসেবে ধরি। তোমাকে যদি কেউ বলে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1-এর পরে একটা শূন্য। 3 অঙ্কের বললে 1-এর পর 2টা শূন্য। এগুলো ইজি থিংস, তাই না? কঠিন কিছু না। তো সাদিয়া মেহজাবিন সারা, বলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? স্যার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পরে 4টা শূন্য ভেরি গুড। দেন নিশাত তাসনিম, জি 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলো। 8টা 9 ভেরি গুড। তো এগুলো দেখো খুব ইজি, তাই না? পিস অফ কেক। এটা তোমাদের না না ধরলেও তোমরা সবাই পারবে, এরকম মানে কেউ নাই যে এটা পারবে না বা বুঝবে, তাই না? কি এরকম কেউ আছো? থাকলে বলতে পারো নির্দ্বিধায় নিঃসংকোচে মানে কোনো লজ্জা না পেয়ে। ওকে, তো এটা আমরা সবাই পারি। এখন এখানে কিছু রুলস লেখা আছে, মানে যে কথাটা তোমরা শিখছো, যে প্রথম 9 বসালে উত্তম সংখ্যা পাওয়া যায়, তারপর একটা 1, তারপর বাকি সংখ্যা এগুলো নর্মাল। এইখানে কিছু কথা আছে, কি বলছে যে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে 9, 0, 5, 7, 2, 5, এইগুলোকে দিয়ে। তার মানে এখানে অঙ্ক পাঠে আছে 6টা, 9, 0, 5, 7, 2, 5। এই 6টা অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা লিখতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। সবাই খাতায় লিখো, যাকে জিজ্ঞেস করবো সে শুধু অ্যান্সার দেবে। 30 সেকেন্ড টাইম। শুধুমাত্র এই অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লিখবে। এবং ক্লাসে যখন একদম শর্টকাট কিছু করতে দেবো তখন কেউ সাজিয়ে গুছিয়ে লেখা লাগবে না যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিচে এগুলোকে সাজিয়ে পাই। অনেক আমি যখন বলবো যে হ্যাঁ ভালো মতো লাগতো, স্কুলের মতো লেখা বা সুন্দর করে এলাবোরেটলি লাগতো, তখন লেখো। এখন জাস্ট শর্টকাট, ঠিক আছে? যাকে অ্যান্সার করবো, সরি, যাকে প্রশ্ন করবো সে শুধু অ্যান্সার দিবে। শারিয়া আল সাফি,
স্যার বলেন। ছয় ছয় অঙ্কের অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9755520। ভেরি গুড। ওকে দেন, তাহমিদ সাদাত, ইয়েস স্যার। ক্ষুদ্রতম সংখ্যা বলো। 2555790। ওকে, আবিদুল ইসলাম বলো। এটাই ক্ষুদ্রতম সংখ্যা। মোহাম্মদ আবিদুল ইসলাম। নাই। সিদ্রাতুল মুনতাহা, তানিশা। জি দুইটা আইডি স্যার। সিদ্রাতুল মুনতাহা, তানিশা। ওকে বলেন, ক্ষুদ্রতম সংখ্যা বলুন। আপনি দুই দুইটা, চৌ- ওয়েট, দুইটা আইডিতে জয়েন হয়েছে, দুইটা আইডি ক্যামেরা অফ, কাহিনী নাকি সিদ্ধাতুল মুনতাহা তানিশা নামে দুইজন? 205579। ভেরি গুড। তোমাকে কি জিজ্ঞেস করেছো বুঝেছো? তুমি দুইটা আইডি থেকে ইয়েস লগ ইন স্যার। করেছো, দুইটা আইডি তোমার ক্যামেরা অফ কেন? ক্লাসে বাবা জয়েন করতে? ল্যাপটপ দিয়ে এই যে যোগদান করার চেষ্টা করতেছিল তার জন্য। ওকে, যেটাই যোগদান করার চেষ্টা করো বা যোগদান করে থাকো, যোগদান যদি একবার করে ফেলো, যোগদান করার পরে ভিডিওটা অন করতে হবে। এটা ক্লাসের শুরুতে আমাদের নিয়ম লেখা আছে। তো এগুলো অনেক ইজি আমরা জানি। দেখো এরপরে কিছু কথাবার্তা দেওয়া আছে। এখানে হোমওয়ার্ক লেখা আছে, এটা একটি স্ক্রিনশট নাও, যদিও আমি পিডিএফটা দিয়ে দেবো ক্লাসে। তারপরে যারা মোবাইল আছো স্ক্রিনশট নাও, আর যারা ল্যাপটপে আছো প্যানিক করার দরকার নেই, আমি ক্লাসে পিডিএফ দিয়ে দেবো ক্লাস শেষে। এটা একটাই হোমওয়ার্ক, হ্যাঁ, এটা নিচেতে ইংলিশ ভার্সনের জন্য লেখা ছিল। তো ক নাম্বারটা, মুনতাসিম বলেন। জি স্যার। ক নাম্বারটা এই যে উত্তর বলবো? ক নাম্বারটার বৃহত্তম সংখ্যা বলো। ক নাম্বারটার বৃহত্তম সংখ্যা হচ্ছে 865, না আচ্ছা 8765310। আবরার রাফি ক্ষুদ্রতম সংখ্যা বলো। তা কোনটার? মুনতাসিম যেটা কোনটার স্যার? বৃহত্তম সংখ্যা, মুনতাসিম যেটা বৃহত্তম সংখ্যা বললো, তুমি সেটা ক্ষুদ্রতম সংখ্যা বলো। 1035678। ভেরি গুড। তো এগুলা দেখো পিস অফ কেক, তাই না? এগুলো সবাই তোমরা পারতেছো, খুব ইজি, কঠিন কিছু না। এবং এগুলাই আমাদের ক্লাস 6 এর বইয়ের প্রথম দিকে এই টপিক গুলো আছে। এগুলো থেকে ক্যালকুলাস পরীক্ষার প্রশ্ন আসে। দেন কি বলছে দেখো, আহ তাসরিফুল ইসলাম তারিফ, প্রশ্নটা পড়ো, কি লিখেছে? যে সংখ্যাগুলোর প্রথম অঙ্ক 8 এবং শেষ অঙ্ক 5, সেই 9 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কোনগুলো? সবাই প্রশ্ন শুনেছো, খাতায় লিখো। তা উত্তর লিখবো? হ্যাঁ হ্যাঁ, উত্তর লিখো।
লেখা শেষ হলে হাত তুলবা। প্রথম অঙ্ক আর শেষ অঙ্ক কাজ 9 অঙ্কের বৃহত্তম তাহলে কি হবে? 5 বসাই দিয়ে মাঝখান দিয়ে কয়টা সব 9 সিম্পল। অনেক জানিস তারপর পেলাম ভিডিওটা আমার মাঝে কি হবে? ওকে, মর্মিতা রায় বলো। তার সংখ্যাটা 8 9 9 9 9 9 9 9 5। দেখো সংখ্যা ঠিক আছে কিনা। তোমার ভিডিও অন করো সেটা। সাদিয়া মেহজাবিন, সারা মিউট করো। স্যার 8-এর পরে 7টা 9 আর পরে একটা 5। ওকে, ভেরি গুড। দেন কাসিম ইসলাম, ক্ষুদ্রতম সংখ্যা বলো। 8 1 0 0 0 0 0 5। ফারহিন, ও কি ঠিক বলছে? ইয়েস স্যার। মাহমুদ হোসেন, স্যার 8-এর পরে 7টা শূন্য তারপরে 5। আমার এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলছে, ক্ষুদ্রতম সংখ্যা শূন্যই। আমার এখানে এক লেখার কোনো অপশন নেই, কারণ আমার এই শূন্যটা আমি প্রথমে বসাচ্ছি না। স্যার আমি বলবো। যেহেতু আমি শূন্য, এই আমার ক্লাসে আমি বলবো, আমি বলি এগুলো করবো না। আমি আগের ব্যাচেও বলেছি, তোমাদেরকেও বলি, আমার ক্লাসে ক্লাসে পটপট পটপট করে আমি বলি বেশি পারি পাণ্ডিত্য দেখায় লাভ নাই। আমার কাছে সেই ভালো স্টুডেন্ট যে ক্লাসে পরীক্ষার খাতায় পরীক্ষায় বেশি মার্ক পায়। ওকে, তোমাদের যে সামনে পরীক্ষা হবে, প্রতি 15 দিন পর পরে একটা পাক্ষিক পরীক্ষা হয় এবং 1 মাস পরে মাসিক পরীক্ষা হয়। ঠিক আছে, তো ওই ক্লাসে পরীক্ষায় যে ভালো মার্ক পায় সেই আমার কাছে ভালো স্টুডেন্ট। ক্লাসে বেশি পটপট পট করে লাভ নেই। নেক্সট, সো এগুলো খুব ইজি, পরে যাই। Then এটা হোমওয়ার্ক, স্ক্রিনশট নাও। যারা স্ক্রিনশট নিতে পারবা না, ল্যাপটপে আছো, তাদেরকে পিডিএফ দিয়ে দেবো। অ্যাকচুয়ালি গ্রুপে আমি পিডিএফ দিয়ে দেবো, সো পেয়ে যাবা। স্যার যে আগে যেগুলো হোমওয়ার্ক দিছিলেন সেগুলা। সেগুলো করবো। আগে কি হোমওয়ার্ক দিছি? আগে মাত্র একটা ম্যাথ দিছি। বোকার মতো প্রশ্ন করো এখন। তুমি কি আমার কাছে আজকে প্রথম করতেছো আকিব? নো স্যার। গত বছর করছো না? জি স্যার। তুমি জানো না? বোকার মতো প্রশ্ন করো কেন? ওকে, নতুন টপিক। ইজি টপিক শেষ, সোজা টপিক শেষ। অনেক কথা বলে ফেলছি, অনেক কিছু বলে ফেলছি, অনেক কিছু তোমরা জানো, আলহামদুলিল্লাহ জেনেও গিয়েছো। And পারো সবকিছু। হাত নামাও সবাই। সবাই হাত নামাও।
মাহমুদ হোসেনকে কি আলাদা করে ইমেল করতে হবে? কারেন্ট চলে গেছে স্যার, ওই জন্য স্যার। ওকে, নেক্সট, মৌলিক সংখ্যা কি? তোমরা বিজ্ঞানে বা সায়েন্সে মৌলিক বস্তু কি, মৌলিক পদার্থ পড়েছো না ছোটবেলায়? জি স্যার। পড়ো নাই? ফারিন পড়ে নাই, ফারিন মাথা নাড়ছে, পড়ে নাই। আচ্ছা, পড়ে থাকলে ভালো, না পড়ে থাকলে আরো ভালো, নতুন কিছু শিখতে পারবো আজকে। আচ্ছা, তো মৌলিক পদার্থ যিনি, আমরা বিজ্ঞানের সাথে মিলিয়ে বলছি, মৌলিক পদার্থ জিনিসটা কি ছিল? যে একটা বস্তু বা একটা পদার্থকে আমরা ভাঙলে বা গুঁড়া গুঁড়া করলে ওইটাই পাওয়া যায়। যেমন ধরো, তোমার স্কুলে আগে, এখন তো মার্কার দিয়ে লেখে, আগেকার আগেকার সময় স্কুলে ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখতো। তো তুমি এই চকটাকে গুঁড়া গুঁড়া করলে যতই ভাঙো চকই পাবা, অন্য কিছু পাবা না। ও শুধু এই চক দিয়েই তৈরি, একদম সহজ ভাষায় তোমাদের বোঝানোর জন্য। তেমনি মৌলিক পদার্থ হলো, মানে মৌলিক সংখ্যা হলো যে ওকে ভাঙলে, আচ্ছা তার আগে, মৌলিক সংখ্যা বলার আগে আমরা আরেকটু পিছনের পড়ায় যাই, দেখি কার কি মনে আছে। এটা ক্লাস 4-এ ছিল তোমাদের। হাত তুলবা যে পারবা। গুণনীয়ক বলতে কি বুঝো? যদি গুণনীয়ক বলতে কি বুঝো তাইলে মামা তুমি পারো, তোমার এই মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কোনো প্যারাই হবে না। ওকে, শারিয়া আল সাফি আগে হাত তুলছে, বলো গুণনীয়ক বলতে কি বুঝো? একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তাকে ওই উক্ত সংখ্যার গুণনীয়ক বলে। ভেরি গুড, আর কেউ কিছু বলতে চাও? এনিথিং? আপডেট করে একটু মশলা টশলা মিশিয়ে। সামাহ আবু শাহ বলেন। এই সংখ্যাগুলোকে শুধু ভাগ ভাগ নিঃশেষে বিভাজ্য করা যায়, কিন্তু যেগুলো সংখ্যাকে নিঃশেষে শুধু যেগুলো সংখ্যার আর ভাগশেষ থাকে না তাকে সেইগুলোকে গুণনীয়ক বলে। অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে, মোট কথা হলো এটা। হইলো কি হলো না দরকার নেই, ও চেষ্টা করেছে, এটাই অনেক। তো আমি তোমাদের একটা, আচ্ছা, সিদ্ধাতুল মুনতাহা তানিশা হাত হয়েছে, দেখে ও কি বলে। তারপরে তো আমি তোমাদেরকে সহজ ভাবে মনে রাখার জন্য বলবো। সব এটা ক্লাস 4-এ সংখ্যা পড়ে। দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেসব সংখ্যাকে ওই সংখ্যাটির গুণনীয়ক বলে। একদম এক্স্যাক্টলি, একদম শর্টকাট। আগেও তোমরা যারা বলেছো এগুলোই বলেছো, খুব শর্টকাট, সিম্পলি বোঝার জন্য। যে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে, এখানে একটা কথা, তোমরা বলছো যে একটা প্লুরাল বহুবচন, কোন সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে, ভাগশেষ থাকবে না, ওই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে। ইংলিশে হলো ফ্যাক্টর অর ডিভাইজার। তাহলে কি বললাম? কোন সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, মানে ভাগশেষ থাকবে না, সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে। ওকে, তাহলে এখন আমরা আবার আমাদের পড়ায় আসি। আমরা এখানে ছিলাম, তাই না? যে মৌলিক সংখ্যা কি বলছিলাম, যে একটি মৌলিক সংখ্যা এক হলো একের বেশি একটি সংখ্যা, মানে যেটার একের বেশি, যে সংখ্যাটার একের বেশি বা দুইটি গুণনীয়ক থাকে। দুইটি গুণনীয়ক থাকে মানে কি, ওই দুইটা সংখ্যা দিয়েই শুধুমাত্র ওকে আমরা ভাগ করতে পারবো। এবং সংখ্যাগুলো কি, দুইটা সংখ্যা, ও নিজে আর হলো এক। ঠিক আছে, এটা দেখো আমি স্লাইডে সুন্দর করে লিখেছি, যে সংখ্যাটা নিজেই আর হলো এক। ওকে ভাঙলে তো, মানে চককে ভাঙলে যেমন চকই পাওয়া যায়, এবং ও ভাঙলে ওকেই পাওয়া শুধু। ও ওর মতো ওয়ান ম্যান আর্মি, একাই 100।
ওর আর কাউকে লাগে না, ওরে ভাঙলে তো ওরেই বাবা, ওর জীবন মরণ পুরো বডি জুড়ে খেলি ও, আর এক হইলো ওর অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, শেষ। তো এগুলো হলো গিয়ে মৌলিক সংখ্যা। তা যৌগিক সংখ্যা কি হবে, তার উল্টাটা হবে, যেটা, এবং দেখো আমি কিন্তু প্রতিটা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার এখানে একটা কথা বলছি, যে একটি মৌলিক সংখ্যা হলো একের বেশি একটা সংখ্যা, এবং এখানেও বলছি যে একটি যৌগিক সংখ্যা হলো একের বেশি একটি সংখ্যা। তার মানে এক কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? যৌগিক সংখ্যা। মৌলিক না যৌগিক? এক মৌলিক ও না স্যার যৌগিক ও না? স্যার ওকে 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 এক ওকে ওকে, মৌলিক ওয়েট ওয়েট ওয়েট, তোমাদেরকে আমি এখানে যুক্তি তর্ক করতে বলি নাই, হাত তোলো। সাদিয়া মাহজাবিন স্যার, তোমার লজিক কি শুনি? স্যার এক হচ্ছে মৌলিক ও না যৌগিক ও নয়। কেন? কারণ হচ্ছে স্যার একের একের তো অসংখ্য গুণনীয়ক আছে। অসংখ্য গুণনীয়ক থাকতেই পারে, অসংখ্য গুণনীয়ক থাকলে তো তো আরো যৌগিক হওয়ার কথা। যৌগিকে তো আমরা বলে দিচ্ছি যে দুটির বেশি গুণনীয়ক থাকবে। ফারহিন, তোমার স্ক্রিনে হাত তোলার অপশন নাই, বলো বলো, মুখে বলো, হাত তুলে বসে আছে, বলো। স্যার এক একটি সহমৌলিক সংখ্যা। এইটা তো অন্য টপিকে চলে গেছে, ওইটা আমি টপিকে আসবো পরে। এক হলো একটি স্বাভাবিক সংখ্যা, মৌলিক না যৌগিক না। কেন মৌলিক না যৌগিক না, দেখো আমাদের এই এক্সাম্পলটাতে আমরা কি বলছি স্লাইডে, যে যৌগিক সংখ্যা হওয়ার জন্য যে শর্ত, তার মধ্যে প্রথম শর্ত হলো একের বেশি হইতে হবে, তাহলে ও যৌগিক সংখ্যা হচ্ছে না। আবার মৌলিক সংখ্যা ও একটা শর্ত হলো যে একের বেশি হইতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম সূত্র মানতেছি না। আচ্ছা, প্রথম সূত্র যদি বাধা দেয়, এই নিশাত তাসনিম মশা ঢুকে যাবে। আচ্ছা, আর যৌগিক সংখ্যাতে আমরা প্রথম অপশন যদি বাদও দিই, যে প্রথম লজিক ঠিক আছে বাদ, স্কিপ করলাম, ওকে পাস করানো যায় কিনা দেখি, এককে আমরা যৌগিক সংখ্যার দলে নিতে পারি কিনা। বলছে সংখ্যা যার দুইটির বেশি গুণনীয়ক রয়েছে, তাহলে এটা তো একের সাথে যায়, কিন্তু ওই প্রথম সূত্রতে সে ধরা খেয়ে যায়। আর মৌলিক সংখ্যার ক্ষেত্রে যার কেবল দুটি গুণনীয়ক আছে, আর একের তো কেবল দুটি গুণনীয়ক নেই, একে একের তো অনেক অনেক গুণনীয়ক। ঠিক আছে, তো এগুলো নিয়ে অনেক ম্যাথমেটিশিয়ান, বড় বড় পণ্ডিত মহোদয়রা অনেক ধরনের অনেক লজিক দিয়েছে, বা ফারহিন যেমন বলেছে সহমৌলিক সংখ্যার কথা, আমরা এটাও শিখবো সামনে। হ্যাঁ, তো আপাতত মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা দিয়ে যদি আমি এক কথায় বলতে চাই, আজকে থেকে 5 মাস পরে 6 মাস পরে যদি আমি হঠাৎ করে তাহসিন আফনানকে বলি যে বলো বাবা যৌগিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা কি, সে যদি বলতে পারে, বা তোমরা যে কেউ, শুধু তাহসিন আফনান, যে কেউ কেউ যদি জিজ্ঞেস করি, সে যদি বলতে পারে, মাথার মধ্যে ভালো মতো কথাগুলো গেঁথে নাও, খাতায় লেখার দরকার নাই। তোমরা একটা জিনিস খেয়াল করবা, তোমাদের বইয়ের পড়া যত না তাড়াতাড়ি মুখস্থ হয়, তত তাড়াতাড়ি একটা গান ভালো তাদের মুখস্থ হয়ে যায়, তাই না? গত বছর নির্বাচনের টাইমে কিন্তু জিতবে এবার নৌকা, জিতবে এবার নৌকা মাইকে রেখে শুনতে শুনতে তোমাদের কিন্তু মুখস্থ হয়ে গেছিল। তারপরে তোমার হিন্দি গান বলো বা যে কোনো গান, দেখবে যে খুব সহজে বাংলা গান খুব সুন্দর তোমাদের ইজিলি মুখস্থ হয়ে যায়। তারপর তোমার আমাদের যে জাতীয় সঙ্গীত তোমরা ডেইলি স্কুলে পড়ো, ওটা কিন্তু তোমার আলাদা করে মুখস্থ করা লাগে নাই, তুমি কিন্তু এটা ওই যে তোমাদের ডায়েরিতে প্রথম পেজে জাতীয় সঙ্গীত লেখা থাকে না, প্রথম পেজ বা ডায়েরির মধ্যে তো লেখা থাকে। সো এই জাতীয় সঙ্গীত তোমাদের ডায়েরি খুলে বসে জাতীয় সঙ্গীত মুখস্থ করা লাগে নাই, অটোমেটিক ব্রেনের মধ্যে গেঁথে গেছে। কিভাবে গেঁথে গেছে? স্যার ওই যে জিনিসটা হলো মাইক মেডিকেল সায়েন্স বলে, যখন তুমি কোনো কিছু শুনো, তখন তোমার ব্রেন অনেক মাল্টি ফাংশনাল ভাবে কাজ করে। তোমার ব্রেন ওটাকে দেখতেছে, শুনতেছে, ব্রেনের মধ্যে স্টোর করতেছে, ব্রেনের একটা পার্ট আছে যেটা ওগুলো স্টোর করে রাখে, এবং ডেইলি শুনতে শুনতে ওটা তোমার ব্রেনের মধ্যে থেকে যায়।
তো এই জিনিসগুলো হলো যে যখনই তোমরা কোনো কিছু তোমাদের যদি তো তোমাদের এখনো বয়স নেই, আমরা যেমন যখন আমি মেডিকেলে পড়েছি, আমরা হলাম যে স্যারদের ম্যাডামদের ক্লাসের লেকচার হলো রেকর্ড করে নিয়ে আসতাম। ক্লাসে তো মনোযোগ দিয়ে শুনতামই, ক্লাসে ফোন ফোন ইউজ করা মানে ফোন বাইর করা নিষেধ ছিল, বাট কাছে ফোন রাখা যেত আর কি। ফোন বের করা যাবে না, ছবি টবি তোলা, গেম খেলা এরকম কিছু না। ফোন চালাইতাম লুকায় লুকায়, অ্যাজ ইউজুয়াল তোমরা যেরকম এখন ধরো ক্লাস করতে বসে অনেকে লুকিয়ে লুকিয়ে ফোন চালাও, আমিও ওরকম যখন ক্লাস করতাম, কোন একটা বোরিং ক্লাস ছিল, লুকিয়ে লুকিয়ে গেম খেলতাম, অথবা হলো যে ফেসবুক টেসবুক দেখতাম, যাই হোক অনেক কিছুই করতাম। কিন্তু মাঝে মাঝে কিছু স্যার যারা খুব ভালো ক্লাস নেয় তাদের মনোযোগ দিয়ে শুনতাম, আবার ক্লাসটা রেকর্ড করে নিয়ে যেতাম যাতে পরে রুমে যেয়ে বসে বসে শোনা যায়, এবং এটা খুব ভালো আমার মনে থাকতো। কারণ আমাদের ব্রেনটা ওইভাবে কাজ করে। তো তোমাদের এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো এটাই যে যেই কথা বলতেছি জাস্ট মাথায় গেঁথে রাখো, এত লেখালেখির দরকার নেই, নোট করার দরকার নেই। ওই নোট তোমার থাকবে না, আজকে বাসা চেঞ্জ করছো, এই খাতা এখানে আছে আর ওই খাতা ওইখানে আছে, এই হারাই গেছে। সিম্পল কথা, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা হইতে হলে অবশ্যই একের বেশি হওয়া লাগবে। তো দুইটারই যেহেতু কমন পয়েন্ট, তাহলে দুইটাকে ডিফারেন্সিয়েট করার পয়েন্ট হলো মৌলিক সংখ্যা মাত্র দুইটা গুণনীয়ক থাকবে, যেটা হলো ও সংখ্যা নিজেই আর এক, এর মধ্যে আর কোনো কিন্তু না হ্যাঁ কিছু নাই। আর যৌগিক সংখ্যা হলো গে যার দুইটার বেশি গুণনীয়ক থাকবে। এখন সেই গুণনীয়ক 5টা হইতে পারে, 6টা হইতে পারে, 7টা হইতে পারে, 8টা হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, দুইটার বেশি হইলেই হয়েছে। কথাটা কিন্তু ভালো মতো বলছি যে দুটির বেশি, আমি কিন্তু এক্স্যাক্টলি দুটি বলি নাই, দুটির বেশি বলেছি। ওকে, আর মৌলিক সংখ্যাতে বলেছি কেবল দুটি। সো এই স্লাইড গুলো আমি দিয়ে দেবো, মাথা ব্যথার হওয়ার কোনো কারণ নাই যে লিখে লাগবে, সবগুলোই পেয়ে যাবে ইনশাল্লাহ। আহ ক্লাস শেষে অনেকে আছে যে ক্লাস শেষ করার সাথে সাথে গ্রুপে মেসেজ দেওয়া শুরু করো, স্যার পিডিএফ দিবেন না, স্যার পিডিএফ দেবে না। তুমি যেমন মাত্র ক্লাস শেষ করে উঠছো, আমিও মাত্র ক্লাস নিয়ে উঠছি, এবং তোমার জন্য শুধু পড়ালেখার কাজ, আমার আরো কাজ থাকে, বাট তোমাদের রাতের মধ্যে স্লাইড পেয়ে যাবা। কারণ আমার ওই স্লাইড আবার একটু এডিট করে বা সেভ করে অনেক কিছু করে পাঠাতে হয়। এবং তোমাদের যেমন তোমাদের আগে ক্লাস 5-এর ক্লাস নিয়েছে, তো ওদের পিডিএফ তো ওদের ক্লাস শেষ করে আবার তোমাদের ক্লাসে জয়েন করেছে, তাহলে ওদের পিডিএফ তো এখনো দেয়নি, আমি এখন দিতে পারিনি। সো 1 ঘন্টা তো ডিলে হচ্ছে, এরকম তোমাদেরও ডিলে হতে পারে, বাট পিডিএফ তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। যদি কোনোদিন পিডিএফ মিস হয়ে যায়, শরীফুল স্যারকে বলবা, শরীফুল স্যারের কাছে পিডিএফ থাকে, শরীফুল স্যারকে আমি সবসময় পিডিএফ দিয়ে দিই সবার আগে, শরীফুল স্যার তোমাদেরকে পিডিএফ দিয়ে দিবে। যদি শরীফুল স্যার নাও দিতে পারে, দেন আমাকে পার্সোনালি নক করবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমার নাম্বার আছেই, আমি দিয়ে দেবো অথবা গ্রুপে দিয়ে দেবো। এটা বাই চান্স যদি কোনদিন মিস্টেক হয়ে ভুলে যাই, মানুষ মাত্রই ভুল, আমিও তো তার বাইরে না। তো এখানে কতগুলো কথা বলছি, আবার দেখো একই কথাবার্তা, জাস্ট মৌলিক সংখ্যা কি, শুধুমাত্র এক এবং নিজের সংখ্যাতে বিভাজ্য। জানার বিষয় দুইটা জিনিস নতুন ব্লু কালি দিয়ে লিখে রেখেছি। 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, অনেক ইম্পর্টেন্ট একটা কথা, কারণ এর নিচে এক নাই। আমরা তো 1 2 3, তো এর তো 2, 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। বাকি যতগুলো জোড় সংখ্যায় আছে সবগুলো গুণনীয়ক আছে। 4 দেখো, 4-এর গুণনীয়ক আছে, 8 আছে, 8-এর গুণনীয়ক আছে, মানে বেশি গুণনীয়ক আছে, তাই না? একমাত্র তাহলে 2 সম্পর্কে, 2 এর কত ইম্পর্টেন্ট, 2 সম্পর্কে আমি দুইটা কথা জানতে পারলাম। 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, 2 হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা, এবং অন্যান্য সব মৌলিক সংখ্যা হলো বিজোড়। এখানে একটা কথা বলছি যে অন্যান্য সব মৌলিক সংখ্যা হলো বিজোড়। সুতরাং তোমাকে যদি আমি অল অন এ সাডেন আউট অফ নো হয়ে তোমার হঠাৎ করে একটা সংখ্যা দিই, দিয়ে বলি এটা যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা, তুমি প্রথমে দেখবা যে এটা বিজোড় সংখ্যা না জোড় সংখ্যা। যদি দেখো বিজোড় সংখ্যা, দেন তোমার একটা চাবি খুলে গেছে। আর একটা চাবি খোলার জন্য আমরা আরো কিছু স্টেপস দেখবো যে এটা গুণনীয়ক আছে কিনা। এই জিনিসগুলো আমরা যখন বিভাজ্যতার সূত্র পড়বো, তখন আমরা জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং এই বিভাজ্যতার সূত্র জিনিসগুলো যখন আমরা পড়বো, তখন আমাদের যে বিভিন্ন সময় ম্যাথে কাটাকাটি করা লাগে, এই ম্যাথ মানে এটার সাথে ওইটা কাটাকাটি করা লাগে, ভাগ দেওয়া লাগে, এগুলো আমরা শিখে যাব। আমি আজকে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা পড়ানোর উদ্দেশ্য হলো যে আমরা নেক্সট ক্লাসে বিভাজ্যতা টপিকটা পড়বো। যৌগিক সংখ্যা সবসময় একের বেশি হতে হবে, দুইটার বেশি গুণনীয়ক থাকে, কথাগুলো তোমরা সবাই জানো। দেন বিশেষ নোট, এক মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা নয়, এটা একটু আগে বলেছি, শূন্য মৌলিক বা যৌগিক নয়। ঠিক আছে, এখানে হোমওয়ার্ক দেওয়া আছে, এটা তোমাদের বইয়েরই হোমওয়ার্ক। যেটা পাশে হোমওয়ার্ক লেখা আছে ওগুলো শুধু হোমওয়ার্ক করবা। সহমৌলিক সংখ্যা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আচ্ছা না, শেষ করে দিই সহমৌলিক সংখ্যা, যেহেতু ফারহিন বলেছিল সহমৌলিকের কথা। সহমৌলিক সংখ্যা হলো যদি দুটি সংখ্যার সর্বাধিক সাধারণ গুণনীয়ক 1 হয়, এই কথাটার মানে আগে বুঝতে হবে।
সাধারণ গুণনীয়ক। এইখানে সাধারণ মানে সাধারণ ভোলাবালা বাচ্চা, ওই সাধারণ না। সাধারণ মানে হলো কমন। যেমন আমারও দুইটা হাত আছে, তোমারও দুইটা হাত আছে, আমারও দুইটা চোখ আছে, তোমার দুইটা চোখ আছে। তোমার আর আমার মধ্যে এটা কমন। আলহামদুলিল্লাহ, আমার দুইটা পা আছে, তোমার দুইটা পা আছে, এগুলো হলো কমন। সাধারণ কথাটার মানে হলো যে সাপোজ 8 এবং 15 যেই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য, এই সংখ্যাগুলোর যে গুণনীয়ক গুলো, এগুলোর যদি কোনোটা যদি কমন হয়ে যায়, সর্বাধিক সাধারণ কমন হয়ে যায়, তাহলে ওটা সহমৌলিক না। কমন যদি 1 হয়, 1। আচ্ছা, প্যাচ প্যাচ লাগিয়ে গেল, আমি একদম শর্টকাটে বলি তোমাদেরকে। যদি কোনো কমন সংখ্যা না থাকে, তাহলে ওগুলো সহমৌলিক সংখ্যা, সিম্পল। আর যদি কমন সংখ্যা থাকে, তাহলে সহমৌলিক না। সহমৌলিক, এই কথাটা বুঝতে হবে। মৌলিক মানে তো আমরা জানি, সহ মানে কি? সহযোদ্ধা, সহপাঠী মানে কি? আমরা একসাথে যুদ্ধ করতেছি, এক পাশে একসাথে পড়ালেখা করতেছি। সহমৌলিক মানে দুজন একসাথে মৌলিক। 8 আর 15-এর মধ্যে কোনো প্রকার সাধারণ গুণনীয়ক নাই, এই জন্য ওদেরকে আমরা সহমৌলিক বলি বা আপেক্ষিকভাবে মৌলিক বলি। সহমৌলিক, এখন দেখো আমরা পুরো আজকে ক্লাসে যা যা পড়লাম, আহ, তার কিছু কিছু বৈশিষ্ট্য, যে সহমৌলিক সংখ্যার কিছু বৈশিষ্ট্য, যে সহমৌলিক সংখ্যা কি কি হইতে পারে। যে কোনো দুটি প্রধান সংখ্যা সর্বদা সহমৌলিক সংখ্যা, মানে যে কোনো দুটি মৌলিক সংখ্যা সবসময় সহমৌলিক সংখ্যা হবে। কেন? এই কথাটা মানে কি? কারণ মৌলিক সংখ্যা মানে কি, ওর কোনো গুণনীয়ক নাই। এক এবং ওই সংখ্যা ছাড়া গুণনীয়ক নেই। তাহলে ওর যদি ওর গুণনীয়ক নাই থাকে, 5-এর গুণনীয়ক শুধু 5 আর 1, 3-এর গুণনীয়ক শুধু 3 আর 1, তাহলে 5 আর 3-এর মধ্যে তো কোনো কমন কিছু নাই, আছে? নাই। 1 হলে তো লাভ না, আমার তো বলছে 2টা। তাহলে সহমৌলিক সংখ্যা, একটা শর্ত ক্লিয়ার। যে কোনো যদি ক্রমাগত সংখ্যা সহমৌলিক সংখ্যা। ক্রমাগত সংখ্যা মানে কি? 14 পরে 15, 15 পর 16, 16 পর 17, এই যে ক্রমিক মেনে চলতেছি আমরা, এগুলোকে বলে ক্রমাগত সংখ্যা। তুমি চিন্তা করো, 14 আর 15-এর মধ্যে কোনো তুমি কমন পয়েন্ট পাবা না। ইফ ইউ থিঙ্ক যে 1 কোটি 1, 1 কোটি 2, তাও কোনো কমন পাবা না। তার মানে ক্রমাগত সংখ্যা, যে আমরা অর্ডার যেটা জানি, 1 2 3 4 5 6 7 9, ব্লা ব্লা ব্লা, যেটা আমরা জানি আর কি। আচ্ছা, আরেকটা কথা বলছে, যেটা আমরা একটু আগে ডেফিনেশনে পড়ে আসছি, যে সহমৌলিক সংখ্যার মধ্যে এক ছাড়া, মানে এক তো থাকবেই, কিন্তু এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। তাহলে এই 3টা হলো সহমৌলিক সংখ্যার বৈশিষ্ট্য। এইটা ভালো মতো বললাম, নেক্সট ক্লাসে তোমাদের থেকে এইটা আগে সবার আগে পড়া নিব। সহমৌলিক সংখ্যা বলতে কি বোঝো, সহমৌলিক সংখ্যা কিভাবে চিনবা। আমার কি নেট চলে গেছিল? যাই হোক, আমি সবাইকে দেখলাম আটকে ফ্রিজ হয়ে গেছিল। যাই হোক, তো নেক্সট আবার রিপিট করতেছি, নেক্সট ক্লাসে আমরা সহমৌলিক সংখ্যা জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে। আমি এই সহমৌলিক সংখ্যাটা আজকে একটু তাড়াহুড়া করে শেষ করব, নেক্সট ক্লাসে আবার একটু রিভিউ করব। কেন করব? কারণ এই সহমৌলিক সংখ্যাতে পরীক্ষার প্রশ্ন আসে, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, স্কুলের পরীক্ষার প্রশ্ন আসে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।